এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই মেগা এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। সাধারণত আমি এই কম্প্যারিজনটাই, এই কে বড়, এই জিনিসটা আমি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সাথে করতে চাই না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন আঞ্চলিক নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা যদিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যেই তার দলটি মোটামুটি ভালো জায়গায় আছে, যদিও কতদিন থাকবে সেটা কেউ জানে না। সৌজন্যে মেসি, সৌজন্যে মুসলিম ভোট এবং সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র দামোদর দাস মোদীকে এক প্লেনে রাখতে চাই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প হতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ অন্য রাষ্ট্রনেতারা হতে পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ বা বন্ধু ভ্লাদিমির পুতিন হতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা নয়। লড়াইটা, ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনিতেই এই সময়টা ভালো চলছে না। প্রথমত আদ্যপান্ত অরাজনৈতিক একটি চরিত্র লিওনেল মেসি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা রাজনীতিটাকেই ওলটপালট করে দিলেন, গোটা মন্ত্রিসভা ওলটপালট হয়ে গেল। তারপরে একটা এম গেল, আরেকটা এম এলো, বুঝতে পারছেন? লিওনেল মেসি উড়ে গেল, বাড়ি চলে গেল। নরেন্দ্র মোদী আরেকজন গ্লোবাল আইকন, সে এলেন, এবং তারপর আরেকজন এম, ফ্যাক্টর এম, মোহন ভাগবত রবিবার আসছেন। মানে এই এম ফ্যাক্টরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমবি টলমল পজিশনে রয়েছে। একটা প্রতিবেদন দেখাবো, গোটা বাংলার মানুষজন আজকে যেভাবে উত্তাল, যেভাবে উদ্বেল হলেন নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখে। একবার সেই ছবিটা দেখব, সেই আবেগটা দেখব, সেই আবেগের সেলিব্রেশন দেখব, এবং তারপর যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাব। ভগবান মোদী ছাড়া আমাকে কেউ নাই। আমরা মোদীকে চাইছি। জয় শ্রীরাম। আর তারপর ভীষণ খুশি, কারণ আমরা ভগবানকে দেখতে পাইনি, আজ আমরা ভগবানকে দেখছি। সরকার চাইছি, সরকার চাইছি। লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলার যে জয়যাত্রা এরপরে বিজেপি শুরু হবে, তার পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এমন একজন, আমাদের সৌভাগ্য আমি মনে করি যে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি দেশের প্রতিটি কোণা সম্পর্কে ওয়াকিবহাল এবং জানেন যে কোথায় কোন রাজ্যে কি অবস্থা আছে, কি মানুষ, সাধারণ মানুষ কি পরিস্থিতির মধ্যে আছে, উন্নয়ন কিভাবে বারবার আটকে যাচ্ছে এই স্পিড ব্রেকার সরকার থাকার জন্য। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। দেখুন, যদি বিতর্ক বলেন তবে এটা বিতর্ক, যদি এটা শেষ একটা আশা ভরসা নিয়ে
একটা সংকল্প বলেন তবে এটা সংকল্প। আজকে বাংলার প্রাইম টাইম মোদিময়। আজকে প্রাইম টাইম মূলত যাকে নিয়ে সে পরিত্রাতা হতে পারে। আমি এর আগের দিন গীতা পাঠের দিন বলেছিলাম যে প্রত্যেকে সম্ভবত একটাই স্তবক সবচেয়ে বেশি আওড়াচ্ছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই পরিত্রাণটা বাংলার মানুষ চাইছেন, কিন্তু পরিত্রাণটা দেবে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো অর্জুন হবেন না। নরেন্দ্র মোদী শ্রীকৃষ্ণের ভূমিকাতেই থাকবেন। অর্জুনদেরকে লড়াইটা নিজেদেরকেই লড়তে হবে এবং প্রত্যেকে, আপনি আমি প্রত্যেকে ঘরে ঘরে এই মুহূর্তে অর্জুন যে একজন পার্থ সারথীকে পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের লড়াইটা লড়বেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাঠে, এই খেতে, এই কলকারখানায় যারা প্রতিদিন লড়াইটা লড়ছে তাদের লড়াইটা লড়বেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কাজ আছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা দিশা দেখালেন। আর বাংলার মানুষও কনভিন্স যে বাংলা বাঁচাবে মোদী, বাংলা বাঁচাবে মোদী। একটা রিপোর্ট তুলে ধরবো এবং তারপর যারা রয়েছেন আমার সাথে তাদের কাছে যাব। মানুষের উচ্ছ্বাস দেখে কি মনে হলো আপনার? মনে হলো সবাই আমরা এক এবং সবাই বুঝেছে আমাদের একটা পরিবর্তন দরকার। পরিবর্তন দরকার, একদম দরকার। আমরা এই অত্যাচার থেকে মুক্তি পেতে চাই এবং মোদিজিও তাতে পাশে আছে। মোদিজি পাশে আছে। তাহলে বাংলাকে কে বাঁচাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? মানুষ বাঁচাবে, মানুষ বাঁচাবে, প্রধানমন্ত্রীর হাতে হাত ধরে। হাত ধরে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ রয়েছেন, শঙ্কর ঘোষ কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে উপস্থিত হবেন, সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ, সৌরপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী এবং মানস ভট্টাচার্য গবেষক। আমি প্রত্যেকের কাছে আসবো। জগন্নাথ দা, প্রথম থেকে আমি দেখছিলাম প্রায় মঙ্গল বুধবার থেকে এই গোটা অনুষ্ঠানের সঙ্গে জগন্নাথ দা যুক্ত ছিলেন। আমি জগন্নাথ দাকে সামান্য সময়ের জন্য পাচ্ছি, কিন্তু মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নির্দিষ্টভাবে কোনো একটি দলকে টার্গেট করছেন? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্বপ্ন দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে নিয়ে কি স্বপ্ন দেখাচ্ছেন দেখব। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की, लेकिन यहां ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है। आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट्स अटके हुए हैं। আমি জগন্নাথ সরকার এবং শঙ্কর ঘোষ, একজন সাংসদ একজন বিধায়ক, দুজনকেই পেয়ে গেছি। শঙ্কর দা, আপনার কাছে আমি বিস্তারিত আসছি, কিন্তু জগন্নাথ দাকে আমি জাস্ট 2 মিনিট জানতে চাই, এই স্বপ্নের ফেরিওয়ালা নরেন্দ্র দামোদর দাস মোদী আপনার জেলায় এলেন এবং গোটা বাংলাকে যে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন বাস্তবায়িত হবে অন্তত আপনার জেলার এই মুহূর্তে বা মতুয়াগড়ের এই মুহূর্তে আপডেটটা কি? নমস্কার। মোদি মানেই এখন একটা সাফল্য, মোদি মানেই উন্নয়ন, মোদি মানেই সুশাসন, মোদি মানেই দেশের অগ্রগতি। এটা মানুষের জানা হয়ে গেছে। আর তিনি যা বলেন সেটা করেন। আর যত সমস্যা কঠিন হোক না কেন তিনি সহজেই সমাধান করেন। সেই কারণে সারা ভারতবর্ষে একটা প্রবাদ ছড়িয়ে পড়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ সব মুশকিল আসান করেন। আর যে বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা এবং সেই বাংলা এখনো ভারতীয় জনতা পার্টি আসেনি, আর সেই বাংলায় আমরা দেখি কমিউনিস্টের যে অবনতি নৈতিক চরিত্র করে বাঙালিকে কোথায় নিয়ে গেছে, আজকে সেই তাদের ফেলে আসা পথ ধরেই মমতা ব্যানার্জি এগিয়ে চলেছেন। বাংলা আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, সব ক্ষেত্রে ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে পিছিয়ে পড়েছে। তাই সরকারি পয়সায়, জনগণের পয়সায়
এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে, কিন্তু বাস্তবে এগোয়নি। তাই নরেন্দ্র মোদী আসছে এমন একটা প্রাক মুহূর্তে যখন বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, মা বোনেরা তাদের ইজ্জত হারাচ্ছে, আর অপরাধীকে সমর্থন দিচ্ছে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক, জগন্নাথ আমি আপনার কাছে আসছি। আমি একবার শঙ্কর ঘোষ রয়েছেন, ওনাকেও আমি কিছুক্ষণ নিয়ে ছেড়ে দেবো। শঙ্কর বাবু, যে রিপোর্টিং আজকে আমাদের প্রতিনিধি যারা ছিলাম আমরা, তারা যে রিপোর্টিং তুলে ধরলো, এটাই লাস্ট চান্স। আপনি ময়দানের মানুষ, আপনি ফুটবল খেলেছেন, ক্রিকেট খেলেছেন, এবারের লড়াইটা বাঁচার লড়াই, ফাইনাল ম্যাচ। এবার যদি বাঙালি হিন্দুরা হেরে যায়, বাঙালিরা হেরে যায়, রোহিঙ্গারা জিতে যায়, কাপ যদি রোহিঙ্গাদের ক্লাবে যায়, তাহলে এবারে ময়দান থেকে আমাদের বিতাড়িত হতে হবে। শুধু নয়, হয়তো স্টেডিয়ামটাই তারা জ্বালিয়ে দেবে। একবার বাংলার যারা হিন্দু, যারা মনে করছেন নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট, নরেন্দ্র মোদী হিন্দুদের বাঁচাবেন, একবার সেই রিপোর্টটা তুলে ধরবো। মানে সনাতনীদের জন্য বিজেপি যথেষ্ট। আমরা নরেন্দ্র মোদীকে দেখছি এবং ওনার প্রতি আমার ভীষণ প্রত্যাশা, আশা, এবং উনি দীর্ঘজীবী হোক। উনি থাকলে আমরা সনাতনীরা বাঁচব। আর বিজেপি ছাড়া কেউ রুখতে পারবে না। এই বাংলাকে বাঁচতে গেলে একদম বিজেপির দরকার আছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকে শেষ করলো, নারী নির্যাতনকে শেষ করলো, নারীর কোনো অস্তিত্ব রাখলো না। আমাদেরকে বিজেপিকে বাংলায় আনতেই হবে, তাহলে হিন্দুদের কপালে অশেষ কষ্ট আছে। যেমন বাংলাদেশে শুরু হয়েছে, তেমন পশ্চিমবঙ্গেও শুরু হয়ে যাবে। সঙ্গতা কি বলবেন? লাস্ট চান্স, 26ই লাস্ট চান্স। ধন্যবাদ ময়ূক, জগন্নাথ দাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত ময়ূক বলি যে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি আজকে এক প্রকার অস্তিত্বের সংকটে ভুগছে, এবং এর মাঝখানে দাঁড়িয়ে 2014, 19, 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার স্বপ্নের দেশ বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত করবার কাজে মগ্ন। পশ্চিমবঙ্গে 2011, 2016, 2021 এই সময়কালে 2018 পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা 18, 19 এবং 21-এ এই মুহূর্তে এক আইএসএফ বাদ দিয়ে আর সর্ববৃহৎ বিরোধী দল বা একমাত্র বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি উপস্থিত হয়েছে। ঠিক এই কারণেই 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে। একদিকে যেরকম হরগোবিন্দ দাস, চন্দন দাস পুলিশের উপস্থিতিতে পুলিশকে নিষ্ক্রিয় করে প্রতিবেশীর হাতে খুন হচ্ছে, ঠিক প্রতিবেশীর রাষ্ট্রে সেখানে আমরা দেখছি যে একজন বাঙালি শুধু হিন্দু হওয়ার অপরাধে তাকে মেরে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই কঠিন সময়ে যে মানুষ পশ্চিমবঙ্গকে এই সংকট, বিশেষত হিন্দু বাঙালির যে সংকট, সেই সংকট থেকে বের করে নিয়ে আসবার মতন আত্মবিশ্বাস, যোগ্যতা, মর্যাদা, এবং একাধারে গুজরাটের মুখ্যমন্ত্রী, পরবর্তী সময় দেশের প্রধানমন্ত্রী হিসাবে উন্নয়নের যে রোল মডেল, এবং তার সাথে সাথে অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে যে জেহাদি মানসিকতা বারংবার হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছেন, তাদেরকে ঘুরিয়ে দেবার যে শক্তি রাখেন, তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের। ফলে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি স্বপ্ন দেখছে যে মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের তার ছাতার নিচে দাঁড়িয়ে
একদিকে যেরকম উন্নয়নের যজ্ঞে পশ্চিমবঙ্গ বা উন্নয়নে বিকশিত ভারতের সাথে বিকশিত পশ্চিমবঙ্গকে যুক্ত করবার কথা, আরেক দিকে যে জিহাদি মানসিকতা, আমি বারবার করে একটি কথা বলি, এটা বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ হোক, সমস্যাটা একটাই, মানসিকতাটা কোথাও যেন জিহাদিদের বাংলাদেশেও যা পশ্চিমবঙ্গেও তা, যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই তারা স্বরূপ ধারণ করছে। এর মানে এটা আমি কখনোই মনে করি না যে সবাই খারাপ, কিন্তু বারংবার একই ধরনের মানসিকতার পরিচয় যখন সমষ্টিবদ্ধ লোক দিতে থাকে তখন আঙুল উঠতে বাধ্য। ফলে স্বাভাবিকভাবে এই যে কথাগুলো উঠেছে যে অনুপ্রবেশকারীদের মানসিকতা আর বাংলাদেশে হিন্দুদেরকে পুড়িয়ে মারা, দেবদেবীদের মূর্তি ভাঙা, মন্দিরে আক্রমণ, সন্ন্যাসীকে গ্রেপ্তার, এবার হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, তারাও কিন্তু ভাষায় মানে ভাষা, তাদের ভাষাও হচ্ছে বাংলা, তারাও রবীন্দ্রনাথ নজরুলের কথা বলে, এপাশেও আমরা রবীন্দ্রনাথ নজরুলের কথা বলি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে শুধুমাত্র ধর্মীয় পরিচিতির কারণে বাংলাদেশের যে হিন্দুদেরকে আক্রান্ত হতে হচ্ছে সংখ্যা লঘু হিসাবে, কেউ কেউ বলছেন ইটস আ কাইন্ড অফ জেনোসাইড। আর ঠিক যে হিন্দুরা শুধু হিন্দুদের হচ্ছে স্থায়ী থাকবার জায়গা হিন্দু হোমল্যান্ড বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ তৈরি করেছে, সেখানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানেও হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হচ্ছে, তার পেছনের ছকটা কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, ওপাশের জামাত কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। একদম একদম একদম, অনেক ধন্যবাদ। শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আমি জগন্নাথ সরকার এবং বাকি যারা রয়েছে তাদের কাছে যাব, কিন্তু আমি বারবার বলছি না যে এই আবেগ কি জিনিস দেখিলাম হয়তো অনেক অনেক দিন ভুলবো না। নদিয়া পথ দেখালো। নদিয়া এমন একটা জেলা, যে জেলা শ্রী চৈতন্যদেবের নদিয়া একটা সময় শিক্ষায় সবচেয়ে উন্নত জেলাগুলোর মধ্যে থেকে একটি ছিল। নদিয়ার শিল্প, নদিয়ার বস্ত্র বিপণনী, নদিয়ার তাঁত, নদিয়ার মিষ্টি, সমস্ত কিছু একটা সময় এক নম্বরে ছিল। মানে চ্যালেঞ্জ দিত ম্যানচেস্টারকে, চ্যালেঞ্জ দিত বহু জায়গা যেখানে ঈর্ষা প্রকাশ করতো আমরা নদিয়া হতে পারছি না, আমরা মুর্শিদাবাদ হতে পারছি না। কি ছিল আর কি হলো আমাদের জেলাগুলো। আরেকটা খণ্ডচিত্র আমাদের প্রতিবেদন, আমাদের রিপোর্টিংয়ের আরেকটা খণ্ডচিত্র আমি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যে কাতারে কাতারে মানুষ এসছেন সেখান থেকে দেখাবো, এবং তারপর আমি জগন্নাথ সরকার এবং বাকিদের কাছে যাব। কি চাইছে মহিলারা, কি চাইছে? চাইছি এবার পশ্চিম বাংলায় মোদিজি আসবেন, অবশ্যই আসবেন, আমাদের পশ্চিমবাংলার অনেক উন্নতি হোক। মোদি আমাকে ভগবান, মোদি ছাড়া আমাকে কেউ নাই। আমরা মোদিকে চাইছি। জয় শ্রীরাম। আর তাইপুরবাসী ভীষণ খুশি, কারণ আমরা ভগবানকে দেখতে পাই না, আজ আমরা ভগবানকে দেখছি। পরিবর্তন, আমরা পরিবর্তন চাই, অবশ্যই চাই, মহিলাদের সুরক্ষা চাই, আর আমরা পরিবর্তন চাইছি। আমরা মুর্শিদাবাদের নিরাপত্তা চাই, নারীদের আমরা সুরক্ষিত চাই, আমরা মোদিকে চাই। ডবল-ইঞ্জিন সরকার চাইছি পশ্চিমবঙ্গে, আমরা ডবল-ইঞ্জিন সরকার চাইছি, সরকার চাই, এবং আমরা সবার বিচার চাই, আমরা চোরমুক্ত সমাজ চাই, আমরা মোদি সরকারকে চাইছি। আমরা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমরা মহিলারা সুরক্ষিত নই, তাই আমরা বিজেপি সরকার চাই। দুর্নীতি হচ্ছে এখানে, বেকারত্ব বেড়ে গেছে প্রচুর পরিমাণে, এখানে পরিবর্তনের প্রয়োজন। সমাজটাকে নতুন ভাবে গড়ে তুলতে আমরা চাই, মোদিকে চাই। জগন্নাথ সরকার, আমি যদি একদম নির্বাচনী একটা কাটাছেঁড়া করার একটা শো করি, নদিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও এসেছিলেন এবং বারবার নরেন্দ্র মোদী নদিয়াকে খুব খুব গুরুত্ব দেন। এবং নদিয়া মানে শুধুমাত্র নদিয়া নয়, উত্তর চব্বিশ পরগনার একটা বড় পার্ট, নদিয়া এবং তারপর মুর্শিদাবাদের একটা অংশ, নদিয়া এবং এই যে পার্টটা, সেই পার্টটা 2026-এ কীরকম রেজাল্ট করবে যদি আমি আপনার থেকে জিজ্ঞেস করি, এত সিনিয়র একজন সংগঠক নদিয়ার। আমরা জানতাম যে দক্ষিণটা ইতিমধ্যেই আমরা ভালো রেজাল্ট করেছি, এখানে তৃণমূল নেই বললেই চলে।
পঞ্চায়েতে বা উপনির্বাচনে জবরদস্তি করে তারা জিতেছে, সঠিক এটা রেজাল্ট নয়। নদিয়ার মাটি পরিবর্তনের মাটি, চৈতন্যদেব স্বয়ং ধর্ম রক্ষার জন্যই এসেছিলেন এবং তিনি সাম্যেরও প্রতীক। তিনি ওই চাঁদ কাজকে ধর্মান্তরণ করেছিলেন, বৈষ্ণব ধর্মে দীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ হিন্দু সনাতন ধর্মে ফিরিয়ে এনেছিলেন। যিনি বলেছিলেন রাম নাম এখানে চলবে না, কৃষ্ণ নাম চলবে না। তাই সেই পরিবর্তনের মাটি স্বাভাবিক। আমাদের নরেন্দ্র দামোদর মোদী আমাদের বিশ্বের সবচাইতে জনপ্রিয় নেতা, তিনি নদিয়াকে ভালোবাসবেন, এটা তো স্বাভাবিক। তিনি অতীতেও আমরা 2014 যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছিলেন, কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে সেদিনকে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হলে 2014 পর্যন্ত সকল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব এবং ঘুষপেটিয়াদের অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব। তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হয়ে কথা রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য তিনি তার উদ্দেশ্য যে কথা দেওয়া সার্থক করতে পারেননি। এবং 19 সালে দাঁড়িয়ে আমি নিজেই পার্লামেন্টে প্রথম সুযোগ পেয়েই সেদিনকে বলেছিলাম সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে, নিঃশর্ত, 14 নয়, আজ পর্যন্ত দিতে হবে, আগামী দিন আসলেও দিতে হবে। কারণ ভারতবর্ষ দ্বিজাতি, কিন্তু উদ্বাস্তুদের তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এসআইআরে, বিভিন্ন জায়গায় নাম উঠে যাচ্ছে না, বিভিন্ন জায়গাতে ডকুমেন্টসের প্রবলেম হচ্ছে। মানে এটা তো একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উদ্বাস্তু রয়েছে। মাটি তার হাতছাড়া হয়েছে, তাই এখানে হিন্দুদের নাম কেটে তিনি প্রশাসনিকভাবে নির্দেশ দিয়েছেন যত বেশি কাটা যায় গন্ডগোল করে দেওয়া যায়। তারা যাতে হিয়ারিং এ যদি কেউ না আসে তাকে তো কমসে কম বাদ দিয়ে দেওয়া যাবে। এইভাবে হিন্দু ভোট কমানোর জন্য চক্রান্ত করে প্রশাসনিকভাবে এই কাজ তিনি করার চেষ্টা করছেন। আমরা সতর্ক আছি, আমরা সতর্ক করব। তার সঙ্গে আমাদের যে দাবি 2024 পর্যন্ত মোদিজি তিনি সমস্ত উদ্বাস্তুদের ভারতবর্ষে নিরাপদে থাকার জন্য কথা যেমন দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমি মনে করি তাদেরকেও নাগরিকত্ব দিয়ে এবং ভোটার লিস্টের নাম তুলে তবে বাংলার ভোট হওয়া উচিত। 26-এ এটা করতে হবে। সমস্ত হিন্দু, বা আমি বলবো হিন্দু না বলে আমি বলবো যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের অমুসলিম যারা উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের মাটিতে এসছে সকলকেই ভোটাধিকার এবং নাগরিকত্ব দিয়ে তবেই বাংলার ভোট করতে হবে। এছাড়াও আমাদের যে পাওনা জমি, বাংলাদেশ যে ধর্মীয় তত্ত্ব অনুসারে 26% তখন 46 সালে আদমশুমারি অনুসারে সংখ্যা ছিল, 30% ভূখণ্ড পেয়েছে। জগন মন্ডলের নেতৃত্বে 4% পূর্ব বাংলাদেশে আমাদের জমি রয়ে গেছে, তারা সেই মানুষগুলো চলে এসছে, তাই জমি আমাদের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে। আজকে তারা এই শ্যামাপ্রসাদের সৃষ্ট বাংলাকে হাম্পা ছামারা 25 দিয়ে জনবিস্ফোরণ ঘটিয়ে কাঁটাতারের বেড়া না করে মমতা ব্যানার্জি তাদেরই সহযোগিতা করছে, তাদের ডাকছে জয় বাংলা স্লোগান দিয়ে, যাতে এটাকে বৃহত্তর বাংলাদেশ বানানো যায়। শুধু ক্ষমতার জন্য এটা করা হচ্ছে। তৃণমূলের লোকেরা আমি মনে করব কালিদাসের মতো সেই যে ডালে বসে আছেন সেই ডালই কাটছেন, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্ব তার প্রমাণ পেয়েছে। তাই সমস্ত বাঙালি হিন্দু যারা আছেন বাংলায়, এবারই শেষ সুযোগ। মোদী আসছে সেই পরিবর্তনের জন্যই, সরকারি কাজে আসলেও তার জনপ্রিয়তা বহু গুণ বেড়েছে। মোদী হয়তো মুমকিন হ্যাঁ, সেটা অনেকে তৃণমূলেও এখন ভাবছেন, বুঝতে পারছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দল থেকেই অনেকে এখন একটু একটু করে অন্যান্য দলে এদিক ওদিক সৌজন্য সাক্ষাতের নামে চলে যাচ্ছেন, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষিপ্ত, যথেষ্ট রাগট কণ্ঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নেতাকে বলেছেন আপনারা দিল্লিতে হাওয়া দাওয়া তো ভালো না, আপনারা কেউ নাচতে চলে যাচ্ছেন অন্য কারোর পার্টিতে, কারোর সাথে বিভিন্ন সৌজন্য সাক্ষাতের মাধ্যমে গল্পগুজব করছেন, ক্যামেরার সামনে বিজেপি নেতাদের সাথে ইচ্ছাকৃত একটু বেশি সৌজন্য সাক্ষাৎকার হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু নিয়ে বার্তা দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তাগুলো, আরেকটা দ্বিতীয় বার্তা যেটা শুনবো, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों,
बिहार ने जंगल राज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बातें छाई बीजेपी ताई, বাড়তে চাই বিজেপি তাই। আমি মানসদা আপনার কাছে আসতে চাই। মানসদা দেখুন, মানে প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী যাবেন, পয়েন্টটা কিন্তু একটাই, মানে এটা আমি অনেক রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদীদের মুখে শুনেছি যে দূর কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু নড়াচড়া হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তাগুলো দিচ্ছেন, সে বার্তাগুলো দেওয়া ছাড়া, প্রশাসনিকভাবে রাজধর্ম পালন করা ছাড়া আর যা যা করার সেগুলো তো প্রধানমন্ত্রী করছেন। কিন্তু অর্জুন হিসেবে লড়াইটা, গান্ডিবটা তো ধরতে হবে আমাদেরকেই, নির্দিষ্টভাবে বাংলার মানুষকে। যদি বাংলার মানুষ মনে করে যে ঠিক আছে আমরা তো ভাতা অন্তত পাচ্ছি, এই 10-12 হাজার টাকার টিকিট না হয় চুরি গেল, ঠিক আছে আমাদের এখানে হরগোবিন্দ দাস, ওখানে দীপু দাস, আমাদের এখানে মোটামুটি আমরা তো বেঁচে পড়তে আছি, আমাদের তো জ্যান্ত জ্বালিয়ে দেয়নি বাংলাদেশের মতো। বাঙালির শেষ সুযোগ এবার, এবং প্রধানমন্ত্রী শুধু নয়, প্রত্যেক কেন্দ্রীয় নেতৃত্ব যারা বিজেপির আসছেন তারা বলছেন ওই পুরনো স্টাইলে, এবার নয়তো নেভার। মানসদা, দেখো, মোদি হাওয়ায় কি পরিবর্তন সম্ভব, এটা যদি সহজ প্রশ্ন হয় তাহলে বলা যায় দুদিক থেকে। এক হচ্ছে মোদি হাওয়ায় পরিবর্তন তখনই সম্ভব যদি নাবিক ঠিক থাকে। মোদিজি হাওয়া তুলবেন, নৌকাটাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু বাংলার পলিটিশিয়ান যারা আছেন ওই দলের, তাদেরকে ঠিক করতে হবে। এখন সেই তাদেরকে ঠিক করতে গেলে কি করতে হবে? মোদিজিকে যেটুকু আমি দেখেছি, ভীষণ পজিটিভ পলিটিশিয়ান এবং ভীষণ সদর্থক কথাবার্তা বলেন, এবং তার ভিশনারি এতটাই যে তিনি এখন দাঁড়িয়ে 2047-এর কি হবে, ভারতবর্ষ কেমন হবে তার একটা রূপরেখা তৈরি করেন, এবং সেটা সব স্টেটকে নিয়ে করেন। এমন নয় যে শুধু যেগুলোতে বিজেপি শাসন আছে সেগুলোকে নিয়ে করেন। মোদিজির যে স্বপ্ন বা মোদিজির যে দূরদৃষ্টি, সেইটার সঙ্গে ব্যালেন্স করে আমরা পশ্চিমবঙ্গকে এই জায়গাতে নিয়ে যাব। অর্থাৎ শুধুমাত্র কে চুরি করেছে, কে কতটা চুরি করেছে এই গালাগালি দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের পলিটিক্স হয় না। কারণ পশ্চিমবঙ্গের পলিটিক্সের যদি ধারাবাহিকতা দেখো, একটা লং টার্ম কংগ্রেস ছিল, তারপর 77 থেকে 11 একটানা বামফ্রন্ট ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস এসছে, এখন একটানা আছে। এই যে ক্যারেক্টার, এটাকে চেঞ্জ করতে গেলে মোদিজির যে ভিশনারি, অর্থাৎ আগামী দিনের যে ভারতবর্ষ, তার যে রূপরেখা, সেইটার গঠনমূলক যে ভাবনা, সেই নাবিকটা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি যিনি, যার হাতে থাকবে, যে বাঙালির হাতে থাকবে, যে বাঙালি নেতৃত্ব। নরেন্দ্র মোদী তো বাঙালি নয়, বাঙালি, বাংলার অস্মিতার কথা সৌরভপ্রিয় দ্বারা বলেন বারবার। নরেন্দ্র মোদী তো গুজরাটের মানুষ, নরেন্দ্র মোদী দিল্লিতে থাকেন, অবাঙালিদের দল বিজেপি, সৌরভপ্রিয় দাদের টানা একটা ন্যারেটিভ আছে। নরেন্দ্র মোদী বাংলার প্রত্যেকটা ব্লক সম্পর্কে ওয়াকিবহাল, মানে একেবারে, মানে ব্লক ধরে ধরে আমার সঙ্গে কিছু কথা হয়েছিল মোদিজির, পার্সোনাল বলা যাবে না, কিন্তু উনি কোন ব্লকের কি অবস্থা সেই খোঁজটুকুও রাখেন, মানে এতটাই উনি ভালো লিসনার বলতে পারো, ভালো শুনতে ভালোবাসেন, যত কথা শোনেন তত কথা বলেন না। কিন্তু ওই যে বললাম যে তার যে ভিশন, বিরাট লক্ষ্য, এবং সেটা সবাইকে নিয়ে লক্ষ্য, কিন্তু এমন নয় যে বিরোধী যে দল ক্ষমতায় আছে সেখানে আমার কোনো লক্ষ্য নেই। পুরো ভারতবর্ষকে উনি 2047-এ যেখানে পৌঁছে দিতে চান, বাংলায় যারা তার দলের পলিটিশিয়ান আছে তারা সেটাকে তুলে ধরতে কতটা সমর্থ হবে সেটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা কিন্তু 26-এর বিধানসভায় বড় এফেক্ট করবে, বড় এফেক্ট ফেলবে, কোনো সন্দেহ, মানে এটা ফেলবে আপনি বলছেন? একদম। কিন্তু আমি তো কোনো এই যে প্যাটিস নিয়ে যারা বিপ্লব করেছিল তাদের তো কোনো আমি বিপ্লব দেখতে পাচ্ছি না এখন বাংলায়। যারা প্যাটিস নিয়ে বলেছিল যে দেখো একজন প্যাটিস বিক্রেতাকে মারা হলো, এই করা হলো, ওই করা হলো, তা আমার তো দেখে মনে হচ্ছে তাদের চোখে বোধহয় প্যাটিস ঢুকে গেছে।
তারা তো কোনো কথা বলছেন না। এরা ভীষণ ডুয়েট গেম খেলে। মাকুলার বামপন্থীদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। বামপন্থীরা যদি ঠিকঠাক এই যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাহলে ওরা কিন্তু এই যন্ত্রণাটা ভুলতো না, তাহলে কিন্তু আজকে বাঙালিদের এই অবস্থায় এসে দাঁড়াতো না। কারণ বামপন্থীদের প্রচুর নেতা তো বাংলাদেশ থেকে পালিয়ে আসা ধর্মীয় অত্যাচারের কারণে, সেই অত্যাচারের কথা তো আমাদেরকে ভুলিয়ে দিয়েছে এবং এর জন্য বামপন্থীরা দায়ী। এইটা যদি আমরা না ভুলতাম তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা এসে দাঁড়াতো না। আজকে বাংলাদেশের অবস্থা তো ভীষণ ভীষণ খারাপ, আর তার একটা এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে হবেই। এটা তো সবাই বলছে, কিন্তু সৌরভপ্রিয়দাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সৌরভপ্রিয়দা আজকে মানে তর্ক বিতর্ক থেকেও মানে নরেন্দ্র মোদীর এক একটা অংশ আমি শোনাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের এই আলোচনাটা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 নম্বর যে বার্তা বা 3 নম্বর যে বাইট, সেই বাইটটা একবার শোনাবো এবং তারপর আমার সৌরভপ্রিয়দার কাছে একটা প্রশ্ন আছে। মানে আমি বোঝার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় কি করে কমব্যাট করবেন, এটা খুব অনেস্টলি বোঝার চেষ্টা করছি। প্রথমে 3 নম্বর বাইটটা শুনি এবং তারপর সৌরভপ্রিয়দার কাছে যাবো। गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। সৌরভপ্রিয়দা আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন, দেখুন এটা মানে কি বলবো, মানে এটা আমাদের আরেকজন সহকর্মী শুভ্রাংশু সে বলছিল একটা বাস, সেই বাসে আমরা সবাই আছি কিন্তু বাসে কোনো ড্রাইভার নেই। সৌরভপ্রিয়দা আমাদের মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাসটা চালাচ্ছিলেন, সে বাসে প্রচুর কন্ডাক্টর হয়ে গেছে যারা টাকা তুলছে, টিকিট 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 বলে টাকা তুলছে। সেখানে প্রচুর হেল্পার হয়ে গেছে যারা আদপে দেখাচ্ছে যে প্রচুর হেল্প করছে, কিন্তু বাসের ড্রাইভার নেই। সৌরভপ্রিয়তা বাসটা অ্যাক্সিডেন্ট করবে কিনা আমরা কেউ জানি না। এরকম একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া, এই স্ট্রেচারের মানুষ ছাড়া বাংলা এই মুহূর্তে যেভাবে পিছিয়ে যাচ্ছে সৌরভপ্রিয়তা, বাংলা মানে গ্লোবালি এম্বারেসমেন্ট হচ্ছে বাংলা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো টিম নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। এরকম একটা পরিস্থিতিতে আপনাদেরও তো ইরিটেশন হচ্ছে বোধহয়। আপনারা চান না আপনাদের পকেটে টাকা হোক, আপনার সন্তানেরা এই বাংলাতেই কাজ পাক, আপনার নিজের 5টা দোকান, 12টা রেস্টুরেন্ট, 10টা টেকনোলজিক্যাল হাবে আপনার স্টেক থাকুক, এগুলো তো আপনারাও নিশ্চয়ই চান না। ময়ূক, প্রথম ব্যাপার হচ্ছে যে তোমরা যে বাস দেখতে পাচ্ছ এটা তোমরা বিভিন্ন বাস ট্রেন তৈরি করতে পারো, চালকবিহীন বাস ট্রেন, কিন্তু সেটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না। তোমাদের ওটা তৈরি করা হতে পারে। কিন্তু আজকে আমি মোদিজির ভাষণ শুনে এবং বিভিন্ন যে বক্তব্য শুনে কিছু মানুষ আমাদেরকে আজকে জিজ্ঞেস করছিল যে খাবো কি, মানে আমার পেটে খাবারের কথাটা কি বলে গেল। মানে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা মনে পড়ে গেল যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তো ব্যাপার হচ্ছে ক্ষুধার মানে রাজ্যে এই ভারত গদ্যময়, তো পূর্ণিমা দেখানো চাঁদ যেটা মোদি দেখাচ্ছে সেটা একটা ঝলসানো রুটির মতো লাগছে। মানুষের পেটে অন্ন দেওয়ার কি বার্তাটা দিয়ে গেছে। এক, আমি বলি যে 2000 এই যে নরেন্দ্র মোদী আজকে যে প্রতিশ্রুতি দিলেন, যে কথা বললেন, আমি সম্মান জানাই। উনি আমাদের বাংলায় একজন, ওই বিভিন্ন পাখি যেমন আসে শীতকালে, তিনিও শীতকালে এসছেন, আগেও এসছেন, 2021-এও এসছেন, আবার তিনি পরে আসবেন। আমার কথা হচ্ছে 2014 সালে তিনি যখন এসছিলেন ভারতবর্ষে, আচ্ছা বলুন তো বাংলার কজন পূর্ণমন্ত্রী 2014 থেকে 2024 সাল পর্যন্ত আজকে বাংলা পেল? কোন পূর্ণমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় করেছে? যদি বাংলা অস্মিতাকে এত ভালোবাসে, একজন পূর্ণমন্ত্রী নেই। আচ্ছা বিদেশ থেকে যে কালো টাকাগুলো মোদী নিয়ে আসবেন বলেছিলেন, তার কত টাকা কোন বাঙালি পেয়েছেন? আচ্ছা 15 লক্ষ টাকা কোন বাঙালি পেয়েছে নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী? আচ্ছা আমাকে বলো যে বছরে 2 কোটি বেকারদের চাকরির মধ্যে কটা চাকরি কোন বাঙালি পেয়েছে এই নরেন্দ্র মোদী আজকে যা যা বললেন তার মধ্যে? আমি বলছি যে এই বাংলা থেকে কোন গরিব মানুষ হাওয়াই চটি পরে প্লেনে উঠেছে? আমার কথা হচ্ছে যে
তুমি একটু আগে বললে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক নেত্রী, তার সঙ্গে শুভেন্দুর তুলনা করা যায়। আমি বলছি শুভেন্দুর সঙ্গে তুমি আমার তুলনা করতে পারো, আমি একটা পাড়ার নর্মাল কর্মী, তো আমি সেই শুভেন্দুর সঙ্গে আমরা বুঝতে পারি, কারণ শুভেন্দু সেই স্ট্যাচারের। আমরা শুভেন্দুকে দেখতাম একটা সময় ছাত্র পরিষদ আমি করেছি, ওই সজল ঘোষের সিঁড়ির নিচে বসে থাকতো। যাই হোক, সেটা নিয়ে কথা বলছি না। আমি বলছি যে দেখবে যদি গুরুত্ব নাই হতো তাহলে অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতেন না যে এরকম একজন কন্যা আপনি রত্নগর্ভা, এটাও বলতেন না? নরেন্দ্র মোদী বাংলায় এসে বারবার দিদি 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 করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে হাত মিলিয়েছেন। আমি হাত মেলানোর কথা বলছি না, আমি বলছি যাকে সম্মান দেওয়া, বিজেপির এনডিএরই একজন মন্ত্রী ছিলেন। যেটাই হোক, হ্যাঁ যাই হোক না কেন, আমি এটা ভুল বোঝান কেন? আমি এটা বলতে চাইছি তার মানে জুজু নয়। না না না, আমি এটা বলছি নরেন্দ্র মোদী যদি মনে করে যে তার সমকক্ষ লড়াইয়ে কেউ আছে, সে জানে যে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছে। নয়তো যদি আজকে আমি আচ্ছা, নরেন্দ্র মোদী নিশ্চয়ই এই যে এতগুলো বক্তব্য রেখেছেন, তিনি কি বাংলায় ভোটে দাঁড়াবেন? তিনি কি মুখ্যমন্ত্রী হবেন এই বাংলায়? আমি এর প্রশ্ন করতে চাই। তিনি মুখ্যমন্ত্রী হবেন না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কানে কানে বলে দিয়ে গেছে। না না, আমি বলছি মুখ্যমন্ত্রী কে হবে ময়ূক? তিনি কি বলেছেন একটা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী থাকবেন? না না, আমি বলছি কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই কেউ হয়তো এই জিনিসটা, তার পার্টিতেই কেউ হয়তো এই বিশ্বাসঘাতকতা করছে। আজকে আমি মানে মেসির প্রোগ্রামে 20 মিনিট কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? আপনার কোনো উত্তর আছে? 15 জনের ঢোকার কথা ছিল, পুলিশ সবটা জানতো, 150 জন কি করে ঢুকে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আজকের বার্তা বড় কিছু খেলা কি আজকের ভেতরেই হচ্ছে? বার্তাটা কিন্তু মোদিদাকে নিয়ে হচ্ছে। মোদিদা, সরি মোদিদা, ক্ষমা করবেন, মোদিদা না, নরেন্দ্র মোদীকে নিয়ে হচ্ছে। না নরেন্দ্র মোদীকে নিয়ে হচ্ছে। তো বিষয়টা আজকে আমি অন্য কোনো ইস্যুতে যাব না। তৃণমূলের ঘরেই কি কিছু গন্ডগোল হচ্ছে? কেউ ভেতর না, আমি বলছি এই জগন্নাথ শব্দ আছে ট্রোজান হর্স। না না, এক মিনিট ভেতর থেকেই ঘুণ পোকার মতো শেষ করে দিতে পারে। অন্যদিকে ঘুরিও না ভাই। আমি বলছি জগন্নাথ বাবু একটু আগে মোদি মানে সমান সমান অনেক কিছু বললেন। আমি জগন্নাথ বাবুকে একটা কথাই বলবো যে জগন্নাথ বাবু, সারা ভারতবর্ষের মানুষ বলছে, গরিব মানুষ বলছে মোদি মানে সমান সমান একটাই কথা, মোদি মানে জুমলা। মোদি যে কথাবার্তা বলেন তার কোনো কথা তিনি রাখেন না। মোদিজি আর ময়ূক বলছে নরেন্দ্র মোদী স্বপ্ন দেখাচ্ছেন, ঠিক। আমি বলছি নরেন্দ্র মোদী স্বপ্নই দেখাচ্ছে, যে স্বপ্ন বাস্তবে পরিণত হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখান না, তিনি এমন এমন প্রকল্প করেন যে প্রকল্পের মাধ্যমে মানুষের পেটে অন্ন থাকে। আরে পেটে খেলে পিঠে সয়। আমার যদি পেটেই অন্ন না থাকে, বড় বড় জ্ঞান দেখে, অপারেশন সিঁদুর দেখে আমার কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মৌলিক অধিকারের জায়গাটা এই বাংলার মানুষকে দিয়েছে, যেটা মোদী আজকে পুরো ভাষণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুরি করলে নরেন্দ্র মোদীর পুরো ভাষণের মধ্যে আজকে কোথাও এই মৌলিক অধিকার নিয়ে কথা নেই। ঠিক কেন নেই? আমি সৌরভপ্রিয়দার পরে আমি সুদীপ্তদার কাছে যাব, কিন্তু তার আগে এটা খুব গুরুত্বপূর্ণ। সত্যি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি করেছেন বাংলার জন্য? প্রকল্প নিয়ে কেন কথা হবে না? কি কি প্রধানমন্ত্রী বাংলার জন্য করেছেন, এখন অবধি করেছেন? এই যে 3500 কোটি টাকার প্রকল্প উদ্বোধন নদিয়াতে, এটা তো মানে আকাশ থেকে আসেনি, একদিনে হয়নি। তার জন্য জমি দরকার হয়েছিল, বারবার নিশ্চয়ই জমি চেয়েছেন, যেভাবে কল্যাণী এইমসের জন্য জমি চাওয়া হয়েছে। মানুষ কিন্তু মানে সৌরভপ্রিয় দ্বারা যাই বলুন, আমাদের রিপোর্টে বারবার উঠে আসছে। আমি জানি না এই মানে আমি সাংবাদিক হিসেবে সিরিয়াসলি আমি বুঝতে পারছি না যে পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা, যে পয়েন্ট, অ্যান্টি ইনকামবেন্সি পয়েন্ট এই মুহূর্তে একেবারে 99.9 মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, আর ক্রেডিবিলিটি 0.1%-এ পৌঁছেছে। এর থেকে রিকভারি কি করে হবে আমরা জানি না, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কতটা ক্ষুব্ধ, কতটা আশাহত, নদিয়ায় তার এক ঝলক আমরা দেখলাম। একবার শুনি। আমাদের ছেলে পিলে সব বিদেশ বাইরে জলপথে থাকে, কোনো কাজকর্ম নেই, কোনো কাজকর্ম চাকরি বাকরি যেতে হয়, কলকারখানা যেতে হয়। আমরা মোদী সরকারকেই চাই 26-এ। আমাদের বয়স হয়েছে, বয়স্ক ভাতাও দেয় না, বিধবা হয়েছে আজকে 1 বছর, তাও ভাতা দেয় না। হ্যাঁ, উনি কি দিদির ঘর পে থেকে দেয় না। আর দিদি দেবে, আমাদেরকে দিদি দিতে কষ্ট হয়, দিদি মুখ দেখে দেয়। দিদি
আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, শান্তিপুর থেকে আসছি, শান্তিপুর থেকে। শান্তিপুরে কোনো উন্নয়ন নেই। দিদির আমাদের লক্ষ্মীর ভান্ডার কোনো দরকার নেই, আমাদের উন্নয়নের দরকার। সুদীপ্তদা, এটা তো ঠিক কথা, মানে সৌরভপ্রিয় দ্বারা যে ন্যারেটিভটা সেট করেছেন এবং বিজেপির বহু নেতাকেও আমরা দেখি, জগন্নাথ সরকার এখানে রয়েছেন, তার থেকেও প্রতিক্রিয়া নেব যে তৃণমূল তো খুব খারাপ, তৃণমূল চলে যাবে হয়তো, বিজেপি এলে কি কি করবে আর বিজেপি বাংলার জন্য কি কি করেছে এটা আমি জানি মিনমিনে মিডিয়া এই প্রচারটা করবে না, কিন্তু আজকে আপনাদের কাছে এই প্ল্যাটফর্মটা আমি অন্তত দিচ্ছি যেখানে রাষ্ট্রবাদীরা এইটা বাংলার মানুষকে ক্লিয়ার করুক। রাষ্ট্রবাদীদেরও জানার অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা যা করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাণ্ডার, ওই ভাণ্ডার, সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার বক্তব্যে বলেন। বাংলায় নরেন্দ্র মোদী কি কি করেছে? দেখুন, বাংলায় গত 11 বছরে অ্যারাউন্ড 3 লক্ষ কোটি টাকার অ্যাপ্রুভাল দিয়েছেন, যেগুলো আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে ওয়েবসাইটে গেলে আপনি পাবেন, যেগুলো মমতা ব্যানার্জি করতে দেননি। মমতা ব্যানার্জি কথা রেখেছেন, উনি বলেছেন আমি কেন্দ্র সরকারকে কাজ করতে দেবো না। 64খানা রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে আটকে আছে, উনি জমি দেননি। মেট্রো রেল প্রজেক্ট, সারা ভারতের মেট্রো রেলে 50% টাকা দেয় যে কোনো স্টেট, 50% টাকা স্টেট, 50 সেন্ট্রাল দেয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোদিজি যেহেতু জানেন মমতা ব্যানার্জি দেবেন না, কিন্তু মানুষের ভালোর জন্য মোদিজি 100% টাকা দিচ্ছেন, তার উপরেও পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। উনি কথা রেখেছেন যে আমি জমি দেবো না। পশ্চিমবঙ্গে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছিল পোর্ট তৈরি করার জন্য, মমতা ব্যানার্জি করতে দেননি, উনি জমি দেননি। উনি কথা রেখেছেন যে আমি জমি দেবো না এখানে। মমতা ব্যানার্জি কথা রেখেছেন যে আমি এখানে কোনো ইন্ডাস্ট্রি করতে দেবো না, ইন্ডাস্ট্রির জন্য জমি দেবো না। পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেননি। পশ্চিমবঙ্গের জন্য মোদিজি, আমি আপনাকে বলি, নর্থ বেঙ্গলের জন্য তিস্তা প্রজেক্টে 1700 কোটি টাকা আপনি আজকে ইরিগেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, তার 90% টাকা 2016-তে ব্যাক করিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। বিজেপির কে বলেছিলেন কাজ করতে দেবো না, সেটা উনি রেখেছেন। বিজেপিকে উনি পশ্চিমবঙ্গে বিজেপির কোনো টাকা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো টাকা উনি ঢুকতে দেননি, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কোনো কাজ করতে দেননি। কিন্তু মুসলমানদের যে যে প্রপোজালগুলো, যে যে অফারগুলো উনি দিয়েছিলেন, সবকটাই উনি ফেল করেছেন। উনি মুসলমানদের বলেছিলেন যে তোমাদের আমি সিএ করতে দেবো না, আজকে দেখুন পশ্চিমবঙ্গে মানে ঢালাও সিএ হচ্ছে। উনি বলেছিলেন আমি এসআইআর করতে দেবো না, ঢালাও এসআইআর হচ্ছে। উনি বলেছিলেন ন্যাশনাল এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না, প্রত্যেকটা কলেজে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়ে গেছে। উনি বলেছিলেন ট্রিপল তালাক আমি চালু করতে দেবো না পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে ট্রিপল তালাক চালু হয়ে গেছে। উনি বলেছিলেন আমি ওয়াক অফ পশ্চিমবঙ্গে চালু করতে দেবো না, ওয়াক অফ চালু হয়ে গেছে। উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে রাম মন্দির হবে না, রাম মন্দির হয়েছে। আমি বলছি উনি ওনার যে কোর ভোটার, মুসলিম যে ভোটার, তাদের উনি যা যা অফার দিয়েছিলেন, একটা অফারও উনি রাখেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই সমস্ত কথা, সমস্ত বিতর্ককে ছাপিয়ে যাচ্ছে, যেটা মানে পাড়ায় পাড়ায়, আমি যখন যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে, আমি যখন চা খেতে নেমেছি, আমি যখন রাস্তায় বেরোচ্ছি, আমি যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি, একটাই কথা বলছে লোকজন এসে, এবং তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, যে দাদা কি হচ্ছে বলো তো, এই বাংলাদেশের মতন কি পশ্চিমবঙ্গে অবস্থা হয়ে যাবে? আজকে বাংলাদেশ দেখছি, কালকে পশ্চিমবঙ্গে এই অবস্থা দেখব। গাছে বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে মারা হলো, তারপরে খড় কুটো নিয়ে এসে অর্ধ দগ্ধ একটি মানুষকে গোটাটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এবং সেটা কেউ থামাচ্ছে না। কেউ না থামাক, কেউ প্রতিবাদ না করুক, চুপচাপ দাঁড়িয়ে হয়তো ভয় কাটা হয়ে তারা দেখবেন না, সবাই ফেসবুক লাইভ করছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই মাকুলার যারা এই প্যাটিস নিয়ে কথা বলেছিল, ওই প্যাটিস বিপ্লবী যারা, জানেন তো প্যাটিস বিপ্লবী, কিছুদিন আগে হয়েছিল না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, প্যাটিস বিপ্লব। আগে বলতো ভাত দে ভাত দে, এখন বলে প্যাটিস দে প্যাটিস দে প্যাটিস দে। আমার ধারণা এই প্যাটিস বিপ্লবীদের চোখে বোধহয় প্যাটিসের গুঁড়ো পড়ে গেছে, প্যাটিস বিপ্লবীদের কানে বোধহয় চিকেন স্টাফ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছে না তারা, মুখে বোধহয় প্যাটিস ঠুসে দেওয়া হয়েছে, বলতে পারছে না। এই দীপু দাসকে নিয়ে, হরগোবিন্দ দাসের জন্য মিছিল করেনি, দীপু দাসের জন্যও মিছিল করেনি, এই দীপু দাস বা হরগোবিন্দ দাসদের জন্য তারা কোনো কথা কোনো দিন বলেনি, কিন্তু বাংলার মানুষ বলছে, ময়ূকদা, বাংলার মানুষ বলছে, পিঙ্কি, ঐন্দ্রিলা, সন্তু, যাদের সামনে পেয়েছে তারা একটাই কথা বলছে, এই বাংলায় রোহিঙ্গাদেরকে ভাগাতে পারে
অনুপ্রবেশকারীদেরকে ডান্ডা মেরে সোজা করতে পারে, খেদাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় না, নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখে নেব মানুষ কি বলছে। অনুপ্রবেশ অবশ্যই আটকানো যাবে, বিজেপি শাসিত ছাড়া অনুপ্রবেশ আটকাতে পারবে না কেউ, বিজেপি ছাড়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গের করে ভারতবর্ষ বুঝেছে দাঙ্গা কি কোথাও হতো না, বিজেপি আসার পর কোথাও দাঙ্গা হয় না। আজকে এখান থেকে আমরা সংকল্প করব যে রোহিঙ্গাদের এবং বাংলাদেশি মুসলমানদের তাড়িয়ে আমরা বিজেপি এবার পশ্চিমবঙ্গ দখল করব। জল এবং জঙ্গলের মাঝখানে অর্থাৎ নদী আর জঙ্গলের মাঝখানে বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কড়া প্রহরার দরকার এবং সেই প্রহরা রয়েছে বর্তমানে। ফলে অনুপ্রবেশ আটকাতে পারবে এবং রোহিঙ্গাদের আটকাতে পারবে একমাত্র বিজেপি, আর এছাড়া কেউ আটকাতে পারবে না, কারণ তাদের সদিচ্ছাই নেই। অনুপ্রবেশকারী চলে গেছে, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করি, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে, কলকাতা অনেক। আপনি কোথা থেকে আসছেন? আমি রানাঘাটে আস্তলা বাড়ি। আচ্ছা, আর এখানে কলকাতার বস্তিও বহুত ফাঁকা হয়ে গেছে, দেখে খুব ভালো লাগে। জগন্নাথ সরকারের কাছে আবার যাব। জগন্নাথ বাবু, অনেকগুলো ভাগ নিয়ে কথা বললাম, কিন্তু এটা তো বাস্তব, মানে আপনার নদিয়া জেলাতেও একটা বড় অংশ সীমান্ত রয়েছে এবং কাঁটাতারের কাজ গোটা বাংলায় অনেক জায়গায় থমকে আছে। এবং দ্বিতীয়ত, মানে আমি নিজেও জানি, আপনি নিজেও, মানে যেহেতু মতুয়াদের নিয়ে কথা বলছিলেন, মতুয়া বা আমি নিজে উদ্বাস্তু পরিবার থেকে এসেছি, মানে কলোনিতে থাকা, সেখান থেকে মাথা উঁচু করে বাঁচা, সেখান থেকে বড় বড় চাকরি করা, ব্যবসা করা, আজকের এই প্রজন্ম, আমাদের এই প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম খুব ভালো সেজেছিল, কিন্তু আমাদের প্রজন্মকে সতর্ক হতে হবে, নয়তো পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির বা স্বামী প্রণবানন্দজির বা স্বামী বিবেকানন্দর এই হোমল্যান্ড, এটা আমরা ধরে রাখতে পারবো না। এবং এটা নদিয়ায় আপনার জেলার মানুষজনও বলছেন এবং তারা কনভিন্সড, মানে শুধু বিজেপি বলে না, রাস্তাঘাটে আপনি বেরোলেই এই কথা শুনবেন। ময়ূকদা, এখন বাংলাদেশে দেখছি, কাল হয়তো পশ্চিমবঙ্গে দেখবো এই জিনিস, ভয় লাগছে, টেনশন লাগছে, কি বলবেন জগন্নাথ দা? একদম সঠিক ময়ূকদা, কারণ যেভাবে আজকে পরিবেশ তৈরি করা হচ্ছে, নদিয়া জেলা অর্ধেকটা চলে গেছে মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুরের একটা অংশ নিয়ে, দক্ষিণ চব্বিশ পরগনার বহু জায়গা নিয়ে আজকে তারা মানচিত্রে ভারতে থাকলেও মানসিকতায় সরকারি প্রশ্রয়ে ভোটের লোভে তারা পূর্ব পাকিস্তান তৈরি করেছেন। আর তাদের ভোটের জন্যই, যেটা আমার মনে হয়, তৃণমূল কংগ্রেস জয় বাংলা স্লোগানটা দেয়। বাদ বাকি আরও যেটুকু বাকি আছে, তোমরা ওপার থেকে কাঁটাতারের বেড়া খোলা আছে, আমরা ইচ্ছা করে খুলে রেখেছি। সমস্ত রাজ্যের সীমানাগুলো কাঁটাতারের বেড়া হয়ে গেছে, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, সর্বত্র হয়ে গেছে। বাকি রয়েছে শুধু এই বাংলাদেশ তৃণমূলের শাসনে। সেখানে জমিজট, বিভিন্ন সমস্যা তৈরি করে তাদেরকে ফাঁকা, অর্থাৎ ভোটের সময় এসে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে আবার প্রয়োজনে চলেও যেতে পারে, এখানে থেকে রুটি রোজগারও করতে পারে। এই যে মহল তৈরি করেছে, তার ফলেই মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এটা এই প্রশাসনিক উদাসীনতার ফল। জগন্নাথ বাবু, অন্তত শ্রদ্ধার সঙ্গে আপনাকে একটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছি, আপনি তো খেয়াল করেননি। আমি বলছি, আমাকে একটা উত্তর দিন, আপনি তো একজন এমপি, আপনি কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য না? আজকে ধরে নিলাম যে অনেক কিছু হয়নি, বাংলায় হয়নি, তাহলে আপনি যদি পূর্ণমন্ত্রী হতেন, সেগুলো আপনি বাংলায় করার চেষ্টা করতে পারতেন। আচ্ছা, বাংলায় কেন আপনাদেরকে হাফ প্যান্ট পরিয়ে রাখা হচ্ছে? কেন আপনাদেরকে ফুল প্যান্ট দেবেন? এই কথাটা আমার জবাব দিন। আপনাদের কেন, আপনি যদি পূর্ণমন্ত্রী হতেন, আপনি তো আমারও মন্ত্রী হতেন। এক, আর দু নম্বর, নরেন্দ্র মোদী আমাদের হিন্দুদের জন্য খুব লড়াই করছে, খুব ভালো কথা। আচ্ছা, চিন্ময় প্রভুর পাশে নরেন্দ্র মোদী কিভাবে দাঁড়িয়েছে? চিন্ময় প্রভুর পাশে কিভাবে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছে? বাঙালির ভবিষ্যৎ উন্নয়ন করুন। যেভাবে মোদিজি বাঙালির পাশে সমস্যা সমাধানের জন্য আসছে, হিন্দু বাঙালির জন্য তিনি সেই গুজরাটবাসী, তিনি এসে প্রথম নাগরিকত্বের কথা বললেন, আর আপনারা নাগরিকত্বের বিরোধিতা। আপনি আমাকে এটার উত্তর দিন না, এই কথাগুলো বলার জন্য। সৌরভ দা, আমার সময় একদম কম হয়ে যাচ্ছে, সুদীপ্ত দা 30 সেকেন্ড। আমি উত্তরটা 30 সেকেন্ড। মমতা ব্যানার্জি দুবার ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে। উনি রঞ্জিত পাজা, অজিত পাজা, বিক্রম সরকার কাউকে মন্ত্রী করেননি, কাউকে করেননি। উনি সৌগত রায়কে করেননি, করেননি, উনি দীপক ঘোষকে করেননি, উনি কাউকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে করেননি, সুদীপ বন্দ্যোপাধ্যায় করেননি। মমতা ব্যানার্জি কাউকে
মমতা বন্দ্যোপাধ্যায় যা করেনি সেটা মোদি করছে, সেটা বলতে চাইছে। করেছে তারা কেউ মন্ত্রী হওয়ার যোগ্যই না। এবং আমি বলছি মমতা ব্যানার্জি নিজে আগে করবেন তো। মমতা ব্যানার্জি আপনি একটা কথা বলুন, আবার একদম শেষের দিকে শেষের দিকে এসে আমি আবার আজকে সারাদিন যে খণ্ডচিত্রগুলো আমরা দেখলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বললেন, কিন্তু কাদেরকে উদ্দেশ্য করে বললেন, মানুষ কি বলছে, মানুষের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আমার সাথে, আমাদের সাথে প্রতিদিন মানুষ অনেক কথা বলার জন্য এগিয়ে আসে। তারা সনাতনী, তারা বাঙালি, হিন্দু, তারা রাষ্ট্রবাদী। তাদের আরেকটা ঝলক আমি দেখাবো এবং তারপর আমি একটা শেষ কথা আপনাদের বলবো। দেখি কি চাইছেন? কি চাইছেন? কেন পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছে তার কারণ পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের উপরে এবং বেকাররা কাজের জন্য হাহাকার চলছে, ওর জন্য এ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, মুক্তির দিশা চাইছে, মুক্তির দিশা চাইছে। এক যুব সমাজ পরিবর্তন চাইছে। যুব সমাজ পরিবর্তন চাইছে, তারা কাজ চাইছে। মহিলাদের সুরক্ষা রয়েছে, মহিলাদের সুরক্ষা রয়েছে, সুরক্ষা চাই আমরা, সুরক্ষা চাইছে। আমরা সুরক্ষা চাই। মহিলাদের কোনো সুরক্ষা নেই। মমতা ব্যানার্জিকে চূর্ণি নদীতে ফেলতে হবে, তাদের সুরক্ষা কে দেবে? সুরক্ষা ফিরে আসবে। সুরক্ষা কে দেবে? জনতা পার্টি একমাত্র বিজেপি ছাড়া মহিলাদের সুরক্ষা দিতে কেউ পারবে না। মোদি কি বলছেন? বাঁচতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের জন্য বারবার আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের জন্য বারবার আসবেন, তাদেরকে কিন্তু ঠিক করতে হবে। আমি বারবার যে কথাটা বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথের রশি ধরবেন না, গান্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে নেবেন না, তুলতে হবে আমাদের। লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্প ওই প্রকল্পের গাজর ঝুলিয়ে এতদিন ধরে যারা আমাদেরকে বঞ্চিত করে গেছে, আমাদের টাকা লুট করে গেছে, আমাদেরকে পিছিয়ে দিয়েছে সর্বোপরি। এবার এগিয়ে আসার সময়, বাঙালির, বাংলার, গোটা দেশে 1 নম্বর হওয়ার সময় আমাদের একটাও অপরচুনিটি ছিল। মেসির প্রোগ্রামটা, ইভেন্ট তো আমরা সবচেয়ে ভালো করি, আমরা তো মেলা খেলার সরকার বলি নিজেদেরকে। আর ফুটবলের আবেগের থেকে বড় আবেগ বাঙালির আবেগের থেকে আর কোথায়? আমরা সেটাতেও ফেল করলাম। ভাবুন, এবার কিন্তু ঘন্টা বাজতে শুরু করছে। এই ঘন্টা যখন বাজতে শুরু করছে তখন কিছু একটা ভুল হচ্ছে, বদলে ফেলতে হবে সেটা। ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH